দরজা বন্ধ, কেউ তো আমাদের দেখবে না। তাছাড়া এসবের সমস্যা কি? আজকালকার রিলেশনে এসব একটু আধটু হয়। অবন্তী, রাজি হয়ে যাও প্লিজ। না, সম্ভব না। তুমি এসব করছো কেন আমার সাথে? আমাদের কি এরকম কোনো কথা ছিল আসিফ? তুমি কল করে বললে আসার জন্য, বাসায় কেউ নেই, তার উপর তুমি অসুস্থ, তাই আমি চলে আসলাম। আর এখন এসব? ছি, তুমি এত নীচ। আসিফ জবাব দিল, ভালোবাসার মানুষের কাছে কিছু আদর চাওয়া কোনো অপরাধ নয়, তাহলে এখন তুমি এসব বলছো কেন? জানি না সব ছেলেরা কি এরকম হয় আসিফ, জানি না। আশ্চর্য, সবকিছুতে জানি না মানে, বাট প্লিজ রাজি হয়ে যাও। আশ্চর্য আসিফ, রাজি হয়ে যাব মানে? তুমি আমার কাছে কি চেয়ে বসেছো? সেদিকে খেয়াল আছে তোমার? কেন, যা চেয়েছি তা তুমি আমাকে দিয়ে দাও, না হলে জোর করে নেব। এ কথা বলে আসিফ বিছানা থেকে উঠে ওয়াশরুমের দিকে গেল। আসিফের কথা শুনে অবন্তীর চোখে জল আসলো। টপ টপ করে যখন সে জল বিছানায় পড়া শুরু করলো, ভাবলো এই পৃথিবীতে ভালোবাসা বলতে কিছুই নেই, যা আছে সব দেহের পাগল। আসিফ এখান থেকে উঠে কোথায় গেল, আমাকে দেখতে হবে। এ কথা ভেবে অবন্তী উঠে বের হলো। ওয়াশরুমের দরজার কাছে এসে দেখলো আসিফ কার সাথে যেন ফোনে কথা বলছে। কি কথা বলছে শোনার জন্য দরজার সাথে কান লাগালাম। এ পাশ থেকে তেমন কিছুই শোনা যাচ্ছে না, তবে কেন জানি মনে হচ্ছে তার সাথে পলিটিক্স করছে। এত ভাবনার মাঝে হঠাৎ আসিফ কথা বলা শেষ হলো। দরজা খুলবে বুঝতে পেরে আমি দৌড়ে আবার বিছানায় চলে আসলাম। একটু পরে আসিফ বের হয়ে রুমে আসলো। আসিফের এমন পরিস্থিতি দেখে আমার দু চোখ বেয়ে পানি আসছিল। আসিফ আমার সামনে এসে ফ্লোরে হাঁটু গেড়ে বসে আমার চোখ মুছে দিয়ে বলল, আই এম সরি, আমি ভাবিনি যে আমার কথায় তুমি কষ্ট পাবে। অবন্তী নিজেকে সামলে নিয়ে বলল, না সরি বলার দরকার নেই, তোমার যা ইচ্ছে তুমি করতে পারো। শুধু এতটুকুই জানবো আমি, ছেলেরা দেহ দেখে আগে, মন দেখে না, ভালোবাসে না, ভালোবাসতে জানে না। আর এই ভালোবাসতে না জানার কারণেই তাদের পরিণয় হয় না, পূর্ণতা আসে না। তুমি কি সত্যি সিরিয়াস হয়ে গিয়েছিল অবন্তী? এনিথিং ইজ রং? আর ইউ সিরিয়াস? তুমি এই চিনলে তোমার আসিফকে? মানে এই চেনার মানেটা আবার কি? আমাদের রিলেশনের আজ কতদিন হতে চললো অবন্তী? প্রায় 2 বছর। এই 2 বছরের মধ্যে আমি তোমার কাছে কোনো অন্যায় আবদার করেছি? না। তাহলে ভাবলে কিভাবে যে আজকেও আমি তেমন কিছু চেয়ে বসবো? অবন্তী নিশ্চুপ, মুচকি হাসি দিয়ে আসিফকে জড়িয়ে ধরলো। কিছুক্ষণ পর সেই নিশ্চুপতা ভেঙে কলিং বেল বেজে উঠলো। অবন্তী কিছুটা শিউরে উঠলো। আসিফকে বলল, এখন কে এসেছে অসময়ে? জানি না, তুমি না বললে আজকে তোমার সব ফ্রেন্ডরা মিলে সিলেট বেড়াতে গিয়েছে, জ্বরের জন্য তুমি যেতে পারোনি, তাই তুমি রুমে একাই আছো, এজন্যই আমি চলে আসলাম। এখন আবার কে কলিং বেল দিল? উহ অবন্তী, এত উদ্গ্রীব হয়ে যাচ্ছ কেন? দেখি কে কলিং বেল দিল। আমি তো জানি না কে এসেছে। আচ্ছা যাও, গিয়ে দেখে আসো। আসিফ গেল তার রুম থেকে, গিয়ে দরজা খুললো। না, কেউ তো নেই সামনে। তাহলে কলিং বেল কে দিল? হুট করে অবন্তী আসিফের পেছনে পেছনে দরজা পর্যন্ত চলে আসলো। কে এসেছে আসিফ? জানি না, কলিং বেল দিল, দরজা খুললাম, এখন দেখি কেউ নেই। কই দেখি। এ কথা বলে অবন্তী আবার দরজা খুললো। অবন্তী খেয়াল করে দেখলো দরজার বাঁ পাশে বক্সের মতো কিছু একটা রাখা। আসিফকে জিজ্ঞেস করলো, এখানে এটা কে রেখে গেল? যে কলিং বেল দিয়েছে সেই রেখে গিয়েছে। আচ্ছা দেখো এটার ভেতরে কি আছে। আসিফ বলল, দেখবো মানে? যদি ভেতরে বোমটম কিছু একটা থাকে। আরে দেখো না খুলে, এটার ভেতরে কি আছে। শপিং ব্যাগ থেকে বক্সটা বের করতেই অবন্তী দেখলো ভেতরে মোরগের পোলাও, আর বক্সের উপরে একটা চিরকুট। অবন্তী চিরকুটটা খুললো, সেখানে বড় বড় করে লেখা, আই লাভ ইউ আসিফ। জানি তুমি অসুস্থ, আমি আসতে পারলাম না, না হলে নিজেই নিয়ে আসতাম। আমি বাসায় চলে যাচ্ছি, একটা ছেলে জোগাড় করে পোলাও পাঠিয়ে দিলাম। বাসায় কেউ নেই তো এই জন্য, তুমি খেয়ে নিও কিন্তু। গতকালকে তোমার সাথে রাত কাটিয়ে এমন ভালো লাগলো তা বলে বোঝাতে পারবো না। এসব লেখা পড়ার পর অবন্তীর মাথা ঘুরে উঠলো। রাগান্বিত হয়ে মনে মনে ভাবলো, আসিফ তাহলে কালকে রাতে অন্য মেয়ে নিয়ে শুয়েছিল। এবার অবন্তীর হাত থেকে পোলাও প্যাকেটটা আসিফ নিয়ে বলল, পোলাও থেকে কি সুন্দর ঘ্রাণ বের হচ্ছে, দেখেছো অবন্তী? অবন্তী আসিফের হাত থেকে পোলাওয়ের বাক্সটা মাটিতে ফেলে দিল। অবন্তীকে ঝাঁকে দিয়ে আসিফ বলল, সমস্যাটা কি? তুমি এইভাবেই বক্স ভর্তি পোলাও ফেলে দিলে কেন? ও আচ্ছা, প্রেমিকার দিয়া পোলাও ফেলে দিয়েছি, এজন্য মনে কষ্ট লেগেছে বুঝি? হোয়াট দ্য হেল অবন্তী, কি বলছো এসব? পোলাও প্রেমিকার দেয়া? মানেটা কি এসবের? এই দেখো চিরকুটটা পড়ো, আমি এর কিছুই জানি না। অবন্তী কান্না করতে লাগলো। আসিফ, এই তুমি বিশ্বাসের মর্যাদা দিলে, বুঝে উঠতে পারছে না কিভাবে সামনে নেবে। হুট করে কলিং বেলটা তখন আবারও বেজে উঠলো। বেল বাজার সাথে সাথে আসিফ কিছুটা ভরকে গেল। আসিফ ভাবলো, এখন হুট করে নুসরাত চলে আসলো না তো? নুসরাত কাল রাতে আমার সাথেই ছিল। সকাল 9টা নাগাদ উঠে নুসরাত তার বাসায় চলে যায়। তারপর আসিফ অবন্তীকে কল করেছিল আসার জন্য। আবার কলিং বেলে শব্দ হলো। একদিকে অবন্তী, অন্যদিকে নুসরাত। দুজনের মুখোমুখি হওয়া চলতে দেওয়া যাবে না, কোনোভাবেই না। দরজার কাছে এসেও দাঁড়িয়ে রইল আসিফ, ভয় করছে দরজা খুলতে। অবন্তী বলল, কি? দরজা খোলো, দেখি তোমার সুন্দরী প্রেমিকাকে, দেখি কার জন্য এত পাগল হয়ে আমাকে ধোকা দিলে। খোলো দরজা। কলিং বেল আবারও বেজে উঠলো। আসিফ আল্লাহ আল্লাহ করে দরজার পাশে দাঁড়িয়ে চেপে রইল। এবার অবন্তী আসিফকে ধাক্কা মেরে ফেলে দিয়ে দরজা খুলে দেখলো দরজার
দরজার ওপাশে একটা মেয়ে দাঁড়ানো। অবন্তী থ বনে গেল। দরজার সামনে দাঁড়ানো মেয়েটার পরনে একটা ডিপ ব্লু রঙের সিল্কের শাড়ি, ঠোঁটে হালকা গোলাপি রঙের লিপস্টিক আর হাতে একটা কালো ব্যাগ। মেয়েটাকে অদ্ভুত সুন্দরী লাগছে। মেয়েটা তার ক্ষীণ কণ্ঠে বলল, সরি। অবন্তী চেতে উঠলো, কিছুটা চিৎকার করে বলল, হোয়াট ডু ইউ মিন সরি? কিসের সরি? আসিফের সাথে তোমার কিসের সম্পর্ক? মেয়েটা আবার তার ক্ষীণ কণ্ঠে বলল, সরি, আসলে আমি বুঝতে পেরেছি, এই জন্যই আমি উপরে চলে আসলাম। আমি একটা ছেলেকে দিয়ে আমার বয়ফ্রেন্ডকে এক বক্স পোলাও আর একটা চিরকুট পাঠিয়েছি। ও আচ্ছা, তার মানে আসিফ তোমার বয়ফ্রেন্ড? না না, আপনি ভুল বুঝছেন। আমি ভুল বুঝছি? এই মেয়ে, তুমি তো এখনই বললে একটা ছেলেকে দিয়ে তুমি তোমার বয়ফ্রেন্ডকে এক বক্স পোলাও আর একটা চিরকুট পাঠিয়েছো। হ্যাঁ পাঠিয়েছি, তবে এটা 4 তলায় নয়, 3 তলায় যাওয়ার কথা ছিল, ভুলে এখানে চলে এসেছে। এবার অবন্তী পুরো দমে চেতে গেল। হাতের মুঠোয় থাকা চিরকুটটা বের করে বলল, এই দেখো এখানে কি লেখা। আমি সরি বলছি তো, এটাই আমার ভুল ছিল, ভুল করে হয়েছে। ছেলেটা 3 তলায় দিতে গিয়ে 4 তলায় দিয়ে দিয়েছে। এখন আমি কি করতে পারি বলেন? আমি নিজেই চলে আসলাম। আর একটা রিলেশনে ছেদ পড়ুক এটা আমি চাই না। আমি জানি একটা রিলেশন একটা লাইফের জন্য কতটুকু মূল্য রাখে। ও আচ্ছা, তাহলে তোমার বয়ফ্রেন্ডের নামও আসিফ? না, এখন তো বলবে যে তোমার বয়ফ্রেন্ডের নামও আসিফ, তাই না? হ্যাঁ, তার নামও আসিফ। তুমি না মেয়ে হয়ে আরেকটা মেয়ের সাথে মিথ্যে কথা বলতে চাচ্ছ। আপনি কিন্তু আপনার লিমিট ক্রস করে যাচ্ছেন। আমি এখনো যথেষ্ট ভদ্রভাবে কথা বলছি। এতক্ষণ আসিফ নীরব ছিল। সে তার নীরবতা ভেঙে অবন্তীকে বলল, তুমি একটু সময় দাও আমাকে, আমি বিষয়টা এখন বুঝেছি। কি বুঝেছো তুমি? তুমি বুঝবেটা কি, আমাকে বোঝাও। আর এই মেয়েটাই তো তোমাকে পোলাও পাঠিয়েছে, চিরকুটটাও দিয়েছে, কালকে সারা রাত তোমার সাথেই ছিল। এ কথা বলার সাথে সাথে অবন্তীকে জোরে থাপ্পড় দিল। আশ্চর্য আসিফ, তুমি উল্টো আমাকে থাপ্পড় দিলে। থাপ্পড় দিলে কি সব মিথ্যে হয়ে যাবে? তুমি কি আমাকে বোকা পেয়েছো? না, তোমাকে বোকা পাইনি, আমি তোমাকে সব বুঝিয়ে বলছি। চুপ, একদম চুপ, তুমি আর একটা কথাও বলবে না। বাইরে থাকা মেয়েটি মনে মনে ভাবলো, আসিফ, তোমাকে আমি জন্মের শিক্ষা দেব। তুমি আমাকে ভালোবাসো, তুমি আমাকে ভালোবাসার জালে ফেলে প্রতিনিয়ত আমার সাথে শারীরিক সম্পর্ক করে আজকে মাত্র 1 ঘন্টার ব্যবধানে আরেকটা মেয়ে নিয়ে বাসায় চলে এসেছো। আবার ওই মেয়েটা তোমার ভালোবাসার মানুষ বলে দাবি করছো। আমি তোমাকে দেখে নেব। এ কথা বলে মেয়েটি ওখান থেকে চলে গেল। পেছনে পেছনে অবন্তীও নেমে গেল। আসিফ একটা দীর্ঘশ্বাস ফেলে ভাবলো, নুসরাত আমাকে বড় বিপদ থেকে বাঁচালো। থ্যাংক ইউ নুসরাত। কিছুদিন পর আসিফকে পুলিশ ধরে নিয়ে আসলো থানায়। আসিফ পুলিশ অফিসারকে জিজ্ঞেস করলো, স্যার, আমার কি অপরাধ? কেন আমাকে ধরে এনেছেন? কোনো কথা বলবে না, চুপ করে এখানে দাঁড়িয়ে থাকো। কনস্টেবল, নুসরাত এবং অবন্তীকে পাঠাও। কিছুক্ষণের ভেতরে নুসরাত অবন্তী হাজির হলো আসিফের সামনে। তাদের দুজনকে একসাথে দেখে আসিফ ভ্যাবাচাকা খেয়ে গেল। নুসরাত বলল, তুমি কি ভেবেছো নারীরা অবলা? তোমার যা ইচ্ছে তাই করবে? আমরা কিছুই জানি না, কিছুই বুঝি না। আসিফ এতক্ষণে বুঝতে পারলো কেন তাকে পুলিশ ধরে নিয়ে এসেছে। বলল, অবন্তী, নুসরাত, তোমরা আমাকে ক্ষমা করে দাও। আমি আর কোনোদিন প্রেমের নামে কোনো মেয়ের দিকে তাকাবো না। অবন্তী বলল, তোমাকে ক্ষমা করতে পারি এক শর্তে। তোমাদের যে কোনো শর্ত আমি মানতে রাজি। বলো কি করতে হবে আমাকে? 30 বার কান ধরে উঠবস করতে হবে। আজকের পর থেকে যাতে কোনো মেয়েকে প্রেমের ফাঁদে ফেলতে না পারো, তার জন্য তোমাকে লিখিত স্ট্যাম্প দিতে হবে। তারপর আমরা চিন্তা করে দেখব তোমাকে ক্ষমা করা যায় কিনা। প্লিজ অবন্তী, নুসরাত, তোমরা যাই বলবে আমি তাই করব। আমাকে এখান থেকে বের করো। আমি আর জীবনে প্রেম করব না। এখান থেকে বের হতে পারলে সোজা বিদেশ চলে যাব। পুলিশ অফিসার বলল, তাহলে কানে ধরে উঠবস করো। সময় তো দর্শক, আমাদের সমাজে কিছু বকাটে ছেলে আছে, তারা প্রেমের ফাঁদে ফেলে নিজের সর্বোচ্চটা লুট করে। অনেক মেয়ে সর্বনাশ করলো। তাই এদের থেকে দূরে থাকুন। মনে রাখবেন, আপনি আপনার বাবা মায়ের অমূল্য সম্পদ। গল্পটি ভাবনা প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ, ক্যামেরায় হানিফ।